নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র বসু। গয়া কংগ্রেসে চিত্তরঞ্জনের পরাজয় এবং কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব ত্যাগ করার পরবর্তী অবস্থা সম্পর্কে জানা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা থেকে। তিনি লিখেছেন, মনে হয় পরাধীন দেশের সবচেয়ে বড় অভিশাপ এই যে মুক্তি সংগ্রামে বিদেশীয়দের অপেক্ষা দেশের লোকের সঙ্গেই বেশি লড়াই করিতে হয়। গয়া কংগ্রেস হইতে ফিরিয়া এই বাংলাদেশে ইংরেজি বাংলা যতগুলি সংবাদপত্র আছে প্রায় সকলই কণ্ঠ মিলাইয়া সমস্বরে তাহার অর্থাৎ দেশবন্ধুর স্তবগান শুরু করিয়া দিল। তখন একাকী তাহাকে ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত যেমন করিয়া যুদ্ধ করিয়া বেড়াইতে দেখিয়াছি, জগতের ইতিহাসে বোধ করি তাহার তুলনা নাই। লোক নাই, অর্থ নাই, হাতে একখানা কাগজ নাই, অতি ছোট যাহারা তাহারাও গালিগালাজ না করিয়া কথা কহে না। দেশবন্ধুর সে কি অবস্থা! কিন্তু গয়া কংগ্রেসের পরাজয়ের পরেও দেশবন্ধুকে দমানো গেল না। দেশবন্ধু স্বয়ং প্রচারের ভার নিয়েছিলেন বাংলা, মধ্যপ্রদেশ ও দক্ষিণ ভারতে। মতিলাল নেন উত্তর ভারতের দায়িত্ব। বিঠল ভাই প্যাটেল বোম্বাই প্রেসিডেন্সি। দক্ষিণ ভারত সফরে দেশবন্ধু বিপুল সাড়া পেয়েছিলেন। আগেই বলেছি, দেশের জাতীয়তাবাদী প্রধান পত্রিকাগুলি সে সময় দেশবন্ধু বিরোধী ভূমিকা পালন করেছিল। যদিও মাদ্রাজে রঙ্গস্বামী আয়ারের স্বদেশ মিত্রম ও পুনায় লোকমান্য তিলকের রাজনৈতিক সহযোগী এমসি কেলকারের কেসরি পত্রিকার সমর্থন দেশবন্ধু পেয়েছিলেন। স্বরাজ্য দলের প্রথম অধিবেশন হয় এলাহাবাদে মতিলাল নেহরুর বাড়িতে 1923 সালের মার্চ মাসে। সাময়িক সিদ্ধান্ত হয় ডমিনিয়ন স্টেটাস হবে আমাদের প্রাথমিক আশু লক্ষ্য। পরবর্তী ধাপে পূর্ণ স্বরাজ্যের দাবির দিকে এগিয়ে যেতে হবে। 1923 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট পাস হয় এবং তার সাথে সফল হল স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টা। কর্পোরেশনের মাধ্যমে শাসন পরিচালনা করবার এই প্রথম সুযোগ এলো দেশবাসীর হাতে। এই নির্বাচনে দেশবন্ধু স্বরাজ্য দল অংশগ্রহণ করল। দেশ বিদেশের রাজনীতির ক্ষেত্রে স্বরাজ্য দলের প্রভাব ও গৌরব তখন সর্বোচ্চ। বিভিন্ন প্রাদেশিক ব্যবস্থার পরিষদের অন্যান্য উপদলের সহযোগিতায় স্বরাজ্য দল তখন সংখ্যাগরিষ্ঠ। 32টি ওয়ার্ডে দেশবন্ধুর মনোনীত প্রার্থীরা কাউন্সিলর নির্বাচিত হলেন। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন। ব্রিটিশ সরকার চিত্তরঞ্জনকে ডিস্ট্রাকটিভ জিনিয়াস বা বিধ্বংসী প্রতিভাধর বলে গণ্য করতেন। ডেপুটি মেয়র হলেন শহীদ সুহরাওয়ার্দী এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চিফ এক্সিকিউটিভ অফিসার মনোনীত হলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্রের বয়স তখন মাত্র 27। এমন গুরুত্বপূর্ণ পদে এরকম একজন তরুণ যুবক, তাও আবার ভারতীয় এবং বাঙালি, এই প্রথম। স্বভাবতই সিইও হিসাবে সুভাষচন্দ্রকে কখনোই মেনে নেননি ব্রিটিশ সরকার। এই পদের মাসিক বেতন ছিল তখন 3000 টাকা। সুভাষচন্দ্র নিতেন অর্ধেক বেতন, তাও সেটা নিজের জন্য নয়, নিজের মনোনীত বিভিন্ন সামাজিক কাজে সেই টাকা ব্যয় করতেন তিনি। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র সম্পর্কে লিখেছেন, এমন অক্লান্ত কর্মী আর দেখিনি। বাংলাদেশের অধিকাংশ লোকেরই স্বভাব একটু ঢিলে ঢালা রকমের, কাজ হচ্ছে হবে গোছের। সুভাষের প্রকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত, ইংরেজিতে যাকে বলে বুলডগ টেনাসিটি। একটা কাজ হাতে নিলে না শেষ অবধি, যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে, সে ছাড়তেন না। আহার নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, কাজ চলছে তো চলছেই। অপরকে এলিয়ে পড়তে দেখলে সে একেবারে ক্ষেপে উঠত, রাগে অভিমানে ফুলত, এক সময় ছেলে মানুষের মতো কেঁদেও ফেলত। কর্পোরেশনের সে ছিল এক গৌরবময় যুগ। মেয়র, কাউন্সিলর, অলডারম্যান প্রত্যেকেই খদ্দর পরে অফিসে আসতে লাগলেন। তাই দেখে কর্মচারীরাও খদ্দর পড়া শুরু করলেন। ভুল বদল হয়ে গেল পুরো পৌর প্রতিষ্ঠানে। কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রথমেই একটা শিক্ষা বিভাগ খোলা হলো। সারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দরিদ্র ছেলে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত হলো অনেকগুলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী ধাপে খোলা হলো স্বাস্থ্য বিভাগ, যাতে গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। এর সাথে রোগ প্রতিরোধ ও
এবং তার প্রাদুর্ভাবের প্রতিশোধের ব্যবস্থা গ্রহণ করা হলো। পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল সরবরাহ, বস্তি উন্নয়ন প্রভৃতি পরিকল্পনাকে সার্থক করে তোলার ব্যবস্থা গ্রহণ করা হলো। দেশবন্ধু বললেন, সুভাষ, তোমার সমস্ত ক্ষমতা দিয়ে কলকাতাকে গড়ে তোলো। কলকাতা গড়ে উঠলেই বাংলাদেশ গড়ে উঠবে এবং তাতেই হবে ভারতের জাগরণ। দেশবন্ধুর নিয়ন্ত্রণাধীন নতুন পৌর প্রশাসন নতুনভাবে রাস্তার নামকরণ করা শুরু করলেন। দেশের বিভিন্ন স্মরণীয় ব্যক্তিদের নাম থাকলো সেখানে। এই প্রথম কলকাতার নাগরিকরা উপলব্ধি করলেন যে পুরসভার অফিসাররা আসলে জনসাধারণের সেবক, শুধুমাত্র প্রশাসক নন। কলকাতাবাসীর মানসিকতার এই পরিবর্তনে ব্রিটিশ অফিসাররা অনুভব করলেন তাদের ঔদ্ধত্যের দিন শেষ হয়ে এসেছে। সুভাষচন্দ্র ব্রিটিশ প্রশাসকদের বুঝিয়ে দিতে সমর্থক হলেন তার অধীনে এই ব্রিটিশরা কিন্তু বেতনভোগ কর্মচারী মাত্র। বলাই বাহুল্য, ব্রিটিশ সরকার ব্যাপারটাকে কিন্তু সহজে হজম করতে পারেনি। কলকাতা শহর ধারণ করলো এক নতুন রূপ, আর এইসবের পিছনেই রইল দেশবন্ধু এবং সুভাষচন্দ্রের কর্মপ্রচেষ্টা। সুভাষচন্দ্রের কথায় সেদিনকার কথা এখনো আমার মনে স্পষ্ট অঙ্কিত আছে। আমরা যখন গয়া কংগ্রেস থেকে কলকাতায় ফিরি, তখন নানা প্রকার অসত্য এবং অর্ধসত্যে বাংলায় সব খবর কাগজ ভরপুর ছিল। আমাদের সপক্ষে তো কথা বলেই নাই, এমনকি আমাদের বক্তব্যটিও তাদের কাগজে স্থান দিতে চায় না। তখন স্বরাজ্য ভাণ্ডার প্রায় নিঃশেষ। যখন অর্থের খুব প্রয়োজন তখন অর্থ পাওয়া যায় না। যে বাড়িতে এক সময় লোক ধরত না, চিত্তরঞ্জনের রসা রোডের বাড়ির কথা বলা হচ্ছে, সেখানে কি বন্ধু কি শত্রু কাহারও চরণ ধুলি পড়ে না। কাজেই আমরা কয়েকটি প্রাণী মিলে আসর মাখাম। পরে যখন সেই বাড়ির পুরনো গৌরব ঘুরে এলো, বাহিরের লোক এবং পদপ্রার্থীরা যখন এসে আবার আনাগোনা শুরু করলো, তখন আমরাও কাজের কথা বলবারও সময় পাই না। কত পরিশ্রম করে স্বরাজ্য ভাণ্ডারে অর্থ সঞ্চয় হলো, নিজেদের খবরের কাগজ প্রকাশিত হলো, তা বাইরের লোক জানে না, হয়তো জানবেও না কোনদিন। সুতরাং সিইও হিসাবে সুভাষচন্দ্র নির্বাচিত হলেন বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে, অত্যন্ত কম বয়সে, এবং সেখানে তিনি রিমার্কেবল কাজ করলেন দেশবন্ধুর তত্ত্বাবধানে। পরে আমরা দেখব মেয়র পদেও সুভাষচন্দ্র নির্বাচিত হয়েছিলেন এবং তিনি কিভাবে কাজ করেছিলেন। কলকাতার পরিবর্তনে সুভাষচন্দ্রের দেশবন্ধুর এই অবদান তা ভুলবার নয়। আজ এটুকুই। নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কোনো একটা নতুন এপিসোড নিয়ে দেখা হবে নিশ্চয়ই।